বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, সমুদ্র সীমায় জেগে উঠছে অর্ধ শতাধিক নতুন দ্বীপ, তৈরি হচ্ছে অগ্রযাত্রার নতুন সোপান। আজ থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বাস বন্ধ, ভাড়া নেওয়া হবে বিআরটি এর নির্ধারিত চার্ট অনুযায়ী। পাহাড়ি ঢলের বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হাওড়া অঞ্চলের কৃষকেরা, দেখা দিয়েছে গোখাদ্য সংকট, এখনো পৌঁছয়নি সরকারি কোনো ত্রাণ। বৈশাখী রঙে রঙিন বান্দরবান, পাহাড়ে পাহাড়ে চলছে বর্ষবরণ উৎসব, আনন্দের বন্যায় ভাসছে 11 সম্প্রদায়ের মানুষ। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা, যুদ্ধ হলে কেউই জিতবে না, সতর্ক চীনের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালে জহুর চৌধুরী। দেখছিলেন শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বদলে যাচ্ছে বাংলাদেশের স্থল মানচিত্র। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে উঠছে বিশাল আকারের অর্ধ শতাধিক নতুন দ্বীপ। বনায়ন প্রক্রিয়া আর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নতুন এসব ভূখণ্ডকে দ্রুত বাসযোগ্য করে তোলার চেষ্টা চলছে। পর্যটন আর মৎস্য আহরণে যোগ হচ্ছে নতুন মাত্রা। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশের মানচিত্রে যোগ হচ্ছে আরও কয়েক লাখ হেক্টর স্থলভূমি। গভীর সাগর বুকের নতুন এই দ্বীপগুলোকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার নতুন নতুন সোপান। মিজানুর রহমানের ক্যামেরায় 5 পর্বের ধারাবাহিক সাগরের জীবন, উপকূলের জনজীবনের নানা দিক তুলে ধরছেন ফখরুল ইসলাম। আজকের পর্ব নতুন আশার নতুন দ্বীপ। ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি। জোয়ার ভাটার খেলায় সেই পলি জমে সময়ের পরিক্রমায় সাগর বক্ষে গড়ে ওঠে নতুন দ্বীপ। বঙ্গোপসাগরের এমনই সব নতুন দ্বীপে যেতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে দক্ষিণ উপকূল পেরিয়ে ভয়াল সাগর পথে এগিয়ে চলা। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে বেশ কিছু দূর যেতেই দেখা যায় ডুবুচরে আটকে পড়ার ভয়ে সাগরে চলমান জাহাজ রুট বদলায়। স্থানীয় জেলেরা জানায় 10 থেকে 12 বছর ধরে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে অনেক ডুবুচর। ইসলাম চর আছে, তারপরে জায়জা চর আছে, বড় বড় চর আছে, এটাই বড় আর কি। ঘড়ির কাঁটা পেরিয়ে যায় আরও ঘন্টা দুয়েকের পথ। চোখে পড়ে বিপুল জলরাশির প্রবল আস্ফালনের মাঝে মাথা তুলে দাঁড়ানো এক খণ্ড দ্বীপ। পানির স্তর থেকে স্থান ভেদে 5 থেকে 20 ফুট উঁচু দ্বীপটির নাম গাঙ্গিরার চর। গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের কাছে ঝড়, জলোচ্ছ্বাসের মুখে কিংবা রাত যাপনে গাঙ্গিরার চর খুবই আপন আশ্রয়। এই চরের কোনো তোয়াতাই নেই, অনেক এরিয়া, হাজার হাজার লক্ষ কানি জমিন পড়ে রয়েছে। অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার টনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। এর কিছুটা পরেই অথই জলরাশি বেষ্টিত সাগরের বুকে জেগে ওঠা আরেক বিশাল ভূখণ্ড ঠ্যাঙ্গার চর। 15,000 একরের এই দ্বীপ এখন রোহিঙ্গা স্থানান্তরের প্রশ্নে খুবই আলোচিত। নৌবাহিনীও কাজ করছে এই দ্বীপটি নিয়ে। উপকূলে নদী আর সাগরের বুকে জেগে উঠছে এরকম কয়েক ডজন নতুন চর। দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমতল ভূমি। নতুন এই বাস্তবতায় জীবনমান বদলে যাওয়ার স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। দৃঢ় হচ্ছে মধ্য আয়ের অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিতে বাংলাদেশের দৃপ্ত প্রত্যয়। আরও পশ্চিমে নোয়াখালীর মূল ভূখণ্ডের কাছাকাছি নতুন আরেক দ্বীপ, জাহাইজার চর। এখন যার নতুন নাম স্বর্ণদ্বীপ। প্রায় 66,000 একরের এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেনাবাহিনী। চলছে অবকাঠামো নির্মাণ কাজও। স্থানীয়দের সহায়তায় গড়ে তোলা হয়েছে কয়েকটি মহিষের বাথান আর নারিকেল বাগান। দ্বীপভূমি হাতিয়ার খুব কাছাকাছি দেখা মেলে নয়নাভিরাম আরও 10 থেকে 12টি নতুন দ্বীপের, যার মধ্যে রয়েছে কাজিরবাজার চর, বুড়ির চর ও বাংলাবাজার চর। এখনও বসতি গড়ে না উঠলেও এসব দ্বীপ সজীব হয়ে উঠছে নতুন বনায়নে। সবুজের সমারোহে দ্বীপগুলো যেন এক একটি সবুজ শ্যামল বাংলাদেশ। অন্তত 50টার উপরে চর আছে। সরকার যদি এগুলো সংরক্ষণ করে তাহলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে একটি ভালো দ্বীপ হিসেবে উন্নয়ন লাভ করবে। জনসংখ্যার চাপে যখন দেশের মূল ভূখণ্ডে কমছে
কৃষি জমি, তখন নদী ও সাগরে জেগে উঠছে বিশাল আয়তনের এমনি অনেক ভূখণ্ড, যা খুব দ্রুত বাড়ছে চলতি দশকে। আর এসব ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন এসব দ্বীপ কালের পরিক্রমায় বিশাল থেকে বিশালতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন দরকার ব্লক ও বাঁধ নির্মাণ করে দ্বীপগুলোর নতুন ভূমি সংরক্ষণ করা। আর তা করা হলে অপার সৌন্দর্য আর অমিত সম্ভাবনা নিয়ে অচিরেই সাগরের বুকে জেগে উঠবে আরেক বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া। আজ থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বাস বন্ধ। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলগ, বিরতিহীন বা স্পেশাল সার্ভিস নামে কোনো গণপরিবহন চলতে পারবে না। এছাড়া বিআরটি এর নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায় করবে সব বাস। সেই সঙ্গে গাড়ির ছাদে থাকা ক্যারিয়ার, সাইড অ্যাঙ্গেল, অতিরিক্ত সিটও থাকবে না এসব গণপরিবহনে। এর আগে 4 এপ্রিল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। এ সময় তিনি বলেন, গণপরিবহনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সংগঠনের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটিং সার্ভিসের নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়া সরকারের নির্ধারিত চার্ট অনুযায়ী আদায় করতে হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে এখন রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আমাকে শুনতে পাচ্ছেন? বিপ্লব, আজ থেকে যেমনটি আমরা সংবাদে শুনলাম যে সিটিং সার্ভিস বন্ধ হচ্ছে রাজধানীতে, তো আসলে কি অবস্থা? রাস্তার চিত্র কেমন দেখছেন? কি পরিস্থিতি? জহুর, আপনি ঠিকই বলেছেন যে আজকে 15 এপ্রিলে রাজধানীতে বিশেষ করে রাজধানীতে যে সিটিং সার্ভিস বা গেট লক বা স্পেশাল সার্ভিস, এই সার্ভিসগুলো কিন্তু বন্ধ করার ব্যাপারে কিন্তু গত 4 এপ্রিল ঢাকা বাংলাদেশ বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আপনি যদি একটু দেখেন যে আজকে যদিও গতকাল পহেলা বৈশাখ ছিল, সেই পয়লা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু রাজধানীতে কিন্তু বাসগুলো চলাচল করেছে। সেই হিসেবে কিন্তু আজকে সকালে কিছুটা বাসের সংখ্যা কিছুটাও কম। তাছাড়া আজকে সাপ্তাহিক বন্ধ শনিবার, সেই হিসেবেও কিন্তু বাসের সংখ্যা কিছুটা কম। তো যাই হোক, যে সিদ্ধান্তের ব্যাপারটা, সে ব্যাপারটা আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 4 এপ্রিল ঢাকা বাংলাদেশ বাস মালিক সমিতির পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশ বাস মালিক সমিতির যে মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ যে সিদ্ধান্তটি দিয়েছেন, সেই সিদ্ধান্তটি হলো যে 15 এপ্রিল থেকে রাজধানীতে কোনো সিটিং সার্ভিস, গেট লক বা স্পেশাল সার্ভিস চলবে না। পাশাপাশি বিআরটি এর যেই ভাড়ার যে চার্ট, সেই ভাড়ার চার্ট অনুসরণ করে ভাড়া নিতে হবে। এছাড়াও যে প্রতিটি বাসে যে মহিলা যাত্রী এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসন রাখতে হবে এবং যে অতিরিক্ত সিট বাসে রয়েছে, অবৈধ সিট যেটাকে আমরা বলি, সেই অবৈধ সিটও সরিয়ে ফেলতে হবে, এমনই সিদ্ধান্ত কিন্তু হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে কিন্তু বাস মালিক যারা আছেন তারা কিন্তু সেই সিদ্ধান্ত মোতাবেক রাজধানীতে বাস চলাচলের কথা কিন্তু সেই বিষয়টি আমরা সকালে এখানে
এখানে এসেছি। এখানে কিন্তু যারা বাস মালিকের সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছে। তারা কিন্তু বলছে যে হয়তোবা আজকে থেকে না, তারা কালকে থেকে এই বিষয়টি তারা মানবে, কিন্তু আসলে কিন্তু যেই নিয়মটি মানার কথা সেই নিয়মটি কিন্তু অদৈ কিন্তু আমাদের চোখে পড়ে না যে তারা মানছে। আপনি একটু দেখেন যদি যে চারপাশে যে আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর 10 গোল চত্বরে আছি এবং আশেপাশে দেখেন যে গণপরিবহনের শত শত যাত্রী দাঁড়িয়ে আছে। অনেক তারা কিন্তু অন্যান্য দিনের মতো তারা যেভাবেই বাসের জন্য অপেক্ষা করতে হয় তারা কিন্তু সেভাবেই অপেক্ষা করছে, কিন্তু তারা কিন্তু বাস পাচ্ছে না। এবং এই বিষয়ে কিন্তু এখানকার যেই বাসের যে সংশ্লিষ্ট কেউ এখানে আমার সাথে আছেন, একটু তার কাছ থেকে একটু জানবো যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা কি বলে এবং তাদের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু আমাকে বলবেন যে আজকে থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস এগুলো চলবে না, তো এই বিষয়টির ব্যাপারে আপনারা পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তারা বলছে যে যেগুলো গেট লক গাড়ি ওগুলো গেট খোলা থাকবে, সবাই যাতে অফিস করতে পারে টাইম মতো, যাতে কোনো সমস্যা না হয়। অনেক পুরুষ মহিলারা যারা থাকে গাড়ি পায় না গেট লক কারণে, যার কারণে বলা আছে যে গেট খুলে দিবা, যার মতো শেষে গাড়ি উঠে চলে যাবে। আর এটা জনগণের জন্য ভালো হয়েছে, আমি মনে করি পাবলিকের জন্য, সবার জন্য ভালো হয়েছে। আর এই যে ওভারব্রিজ ফুটপাথ এটা কেউ ব্যবহার করে না পাবলিকে, যার কারণে এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে দুর্ঘটনা ঘটে। মাইকিং করা হয় যে আপনার ব্রিজ পার হন। অন্যান্য যে আইনগুলো বলা হয়েছে যে এখানে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য যে সংরক্ষিত আসন রাখা বা ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা বাসের মধ্যে, এই বিষয়টি আমরা তো কোথাও কোনো বাসে দেখতে পাই না। এটা আমি দেখতে পারিনি, এটা আমি দেখতে পারি। এটা মালিক সমিতি যে আছে তারাই জানে এই বিষয়টা। মালিক সমিতির সিদ্ধান্ত ওরাই ঝুলাই দেবে, ওরাই বললো যে আমরা করব, কিন্তু আমি এখন কোনো গাড়িতে এই পর্যন্ত পাইনি এখনো। জহুর, আপনি শুনলেন যে ওনারা যে কথাটি বলছে যে এখানে বাস মালিক সমিতি যে ভাড়া চার্ট ঝুলিয়ে দেওয়ার কথা, সেই ভাড়া চার্টটি আসলেই ঝুলানো হয়নি এবং অন্যান্য যে বিষয় মহিলা বা শিশু প্রতিবন্ধীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনের ব্যাপারে বা অবৈধ সিটের ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগও কিন্তু নেওয়া হয়নি। কিন্তু আজকে শনিবার বিধায় কিন্তু যদিও যাত্রীর সংখ্যা কিছুটা কম, সেই হিসেবে কিন্তু আসলেই যেই অরাজকতা, গণপরিবহনে যে অরাজকতা, সেই অরাজকতাটা কিন্তু আজকে তেমন একটা কিন্তু দেখা যাচ্ছে না। হয়তো আগামীকাল সাপ্তাহিক প্রথম দিন কর্মদিবস, সে কর্মদিবস হয়তো বা বিষয়টা চোখে পড়তে পারে যে গণপরিবহনে যে সমস্যাটি তৈরি হচ্ছে বা সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি হচ্ছে, সে ভোগান্তিটা কিন্তু হয়তো বা কালকে কিন্তু সেটা চরম আকার ধারণ করতে পারে বলে মনে হচ্ছে। তো সর্বোপরি বলা যেতে পারে যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সিটিং সার্ভিস, গেট লক এবং স্পেশাল সার্ভিস আজ থেকে বন্ধ থাকবে। পাশাপাশি অন্যান্য যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আসলে কিন্তু এখনো তারা সেই বিষয়টি এখনো তারা মানতে শুরু করেছে বা মানা শুরু করেনি। তো এখানে আমি যদি দুই একজনের সাথে কথা বলি, আমি একটু জানবো, একটু জেনে নেব। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি বাস পাচ্ছেন না, তো সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস আজকে থেকে বন্ধ, এই বিষয়টি আপনি কি বলবেন? অনেক বেশি অসুবিধা হচ্ছে আসলে। কতগুলো বাস আছে, যেমন আয়াত বাসটা, এটা মগবাজার যায়, এটা সিটিং সার্ভিস ছাড়া পাওয়া যায় না। এই যে আমি আধা ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ওই বাসটা পাওয়া যাচ্ছে না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আসলে। মানে রাস্তা ভেঙে যেতে হবে, আর কিছু বলার নেই। এখন বন্ধ করলে যদি এটা সরকার কি মনে করেন বা বাস চালকরা যারা বাসের মালিক তারা কি মনে করেন, এই মাঝখানে মানে আমরা পাবলিকরা আসলে দোটানায় পড়ে যাই, এটাই হচ্ছে প্রবলেম। আর জহুর, উনি যেটা বলছে যে সিটিং সার্ভিস বলতে কিন্তু আসলে উনি শুনছে যে আসলে এখনো বাসের সিটিং সার্ভিস বা সিটিং বলে কিন্তু ডাকা হচ্ছে এবং যে নিয়ম বা যে আইনটি করা হয়েছিল বা যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা কিন্তু আসলে কিন্তু বাস মালিকরা বা বাসের যে ড্রাইভার হেল্পার তারা কিন্তু মানছে না। আমি যদি আপনাকে একটি বাস একটু দেখাতে চাই, একটু এখানে একটি যাত্রীর সাথে কথা বলে একটু জানবো আপনার কাছে যে আজকে আপনি বাস পাচ্ছেন না, বাসের জন্য দাঁড়িয়ে আছেন, তো আজকে তো সিটিং সার্ভিস বন্ধ, এই বিষয়টা কি বলবেন? যেভাবে হোক যেতে হবে, তারপর আমাদের কর্মস্থানে পৌঁছতে হবে, যাতে আমরা সুযোগ সুবিধা ভালো পাই এবং জনগণের সেবা পাই, সেই রকম।
আর কিছু বলার আছে আর বলবো না। আচ্ছা আমাদের রামপুরে আচ্ছা জহুর, বলা যেতে পারে যে যে বাংলাদেশ সড়ক পরিবহন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আজকে থেকে যে কার্যকর হওয়ার কথা সেটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি যে কোনো বাস মানছে। তো এই ছিল মিরপুর 10 থেকে আমার আজকে গণপরিবহন নিয়ে সর্বশেষ। জহুর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুর থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বাস বন্ধ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। অন্য প্রসঙ্গ, পাহাড়ি ঢলের বন্যায় ফসল হারিয়ে এখন সর্বশান্ত হাওড়া অঞ্চলের কৃষকেরা। তারপরও পানির নিচে ফসল তুলতে চেষ্টা চলছে। কিভাবে সামনের দিন কাটবে তার কোনো সদুত্তর নেই সর্বহারা কৃষকদের কাছে। এখনো পৌঁছয়নি সরকারি কোনো সহায়তা। কিশোরগঞ্জের হাওড় ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। শেষ বয়সে আরেকটি ধাক্কা খেলেন আব্দুল মালিক। গেলবার বন্যায় ডুবেছিল ফসল, এবার তাই ক্ষতি পুষিয়ে নিতে বেশি করে বুনেছিলেন ধান, কিন্তু এবারও একই দশা। আগাম বন্যায় এই কৃষকের সব ফসল পানির নিচে। তারপরও এভাবেই তাকিয়ে থাকেন জমির দিকে। 10 একর জমি করতে হয়েছে, আমি জীবিত কিভাবে চলবো একমাত্র আল্লাহ জানে। দেশকে দেশ ভাসিয়ে গেছে। যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি, যাতে দীর্ঘশ্বাস বাড়ে হাওড়ের কৃষকদের। শুধু আব্দুল মালিকই নয়, এবারের পাহাড়ি ঢলের আগাম বন্যায় নিঃস্ব হয়েছেন এমন হাজার হাজার কৃষক। কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ উপজেলা সহ হাওড়ের প্রায় 26,000 হেক্টর জমির ফসল এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেছে আমার বাইনতের মিলায়া, হ্যাঁ, মনে হয় 100-200 কাঠা জমি গেছে। আর এই দেশের কত রোজ খাসি বিজাইছে না, একবারে মাঠে মরা, কিচ্ছু পাইতো না। দেশকে দেশে একবারে ধ্বংস। খাটার মতো কোনো ব্যবস্থা নাই, দাওলো আছে, এরাও খাটা যায় না। সরকার আমাদের পাশে নাই। নন সাহায্য দিব কি? চেয়ারম্যান হেরাই দিতে হয় না, তো গরিবটা পাবি কেমনে? হেরাই দিতে হয় না, সব খাই ফেলা। এমন অবস্থায়ও চলছে পানির নিচের ধান কাটার কাজ। কিছুই পাবেন না জেনেও শেষ সম্বলটুকু ঘরে তুলে সান্ত্বনা খুঁজতে চান কৃষক। ভাবতে পারছেন না সামনের জীবন কিভাবে কাটবে। সব হারিয়ে তাকিয়ে আছেন সৃষ্টিকর্তার দিকে। এনে গেছিলাম ধান কাটবার জন্য, অন্তত ধান কাটতে পারি না। পানির নিচে নিচে অনেক দিনে 7 কিলো আইছি, নকর সব ডুবে গেছে একবারে। আমরা কি গায়ে বাঁচবো? সব নিচে এই বন্যার পানি, আর কিছু নাই। বন্ধুতে ধান তুলমু তাও নাই, সব পানি তোলে। কি করে খাবেন? ওখানে আল্লাহ যাবা সালাই চলতে হইব। ভেজা ধান তুলে কি হবে? ওরে তো এলাতি আবার তো খোরাক আছে, আর খোরাক নাই না। কতটুকু জমি ছিল? 100 কিমি, 100 কাঠা। আগাম বন্যায় এই হাওড় অঞ্চলের সব ফসলই শেষ। যেটুকু ফসল টিকে আছে, এই কৃষকের মতো সব কৃষকই সেই ফসলটুকু ঘরে তোলার শেষ চেষ্টাটুকু করছেন। আশা করছেন এই দুর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তা মিলবে, যাতে করে সামনের দিনে একটু হলেও স্বস্তি পাবেন হাওড় অঞ্চলের কৃষকরা। প্লাবন রহমান, নিউজ 24, চংনোয়াগাঁও, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে পাহাড়ি ঢল আর আগাম বন্যায় ফসল হারিয়ে এখন ঋণের টাকা জোগাতে হিমশিম খাচ্ছে কৃষকেরা। তাই একমাত্র সম্বল গবাদি পশু নামমাত্র দামে বেচতে হচ্ছে তাদের। এর মধ্যে আবার চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকুনের প্রতিবেদন। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বাঁধ ভেঙে তলিয়ে যায় নেত্রকোনার মোহনগঞ্জ খালিয়াজুড়ির বিস্তীর্ণ হাওরের প্রায় 40,000 হেক্টর জমি। এসব জমির ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আমি মানুষের কাছ থেকে টাকা আনছি, জমিন করছি, এখন আমি গড়েও কিছু বলতে পারি না, মানুষের কাছেও কিছু বলতে পারি না। সমস্ত ধান পানিতে তলা হয়ে গেছে। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ধান আবাদ করায় এখন বিপাকে চাষিরা। ঋণের টাকা শোধ করতে কম দামে গবাদি পশু বেচে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। ঘাস নাই, কি করবো, গরু হাল ভাঙবি ভাই, এই অভাবে ব্যস্ত আছে। মানুষ অনেক কষ্ট করে গরু এনেছে, হাটে গরুর দাম নাই। খায় এনে কি তার গরু রেখে হয় কি তা, এই কারণে তো গরু বেচে। এদিকে ফসলের ক্ষতি হওয়ায় হাওড় অঞ্চলের বাজারে বেড়ে গেছে চালের দাম। চালের বস্তা আছে 1800 টাকা, পানি আওয়ার সাথে সাথে
তারা অনেক হচ্ছে এখন 2600 টাকা বস্তা। চাউলের বস্তা চাইছে 2700-2800 টাকা দর, আর এই বস্তায় আনি আমরা পুষ মাসও খাইছি 1400 টাকা দর। অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু সহ বাজার মনিটরিং এর কথা জানালেন জেলা প্রশাসক। আশা করছি আমরা এই বাজার মধ্যে ঊর্ধ্বগতি আর থাকবে না, এবং আমরা ওএমএস চালু করার সাথে সাথে বাজারের যে ঊর্ধ্বগতি আপনারা লক্ষ্য করছেন এটা হয়তো কমে যাবে। দুর্গত মানুষের সহায়তায় পাশে দাঁড়াবে সরকার সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এমন চাওয়া ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বর্ষবরণের খবর। অমঙ্গলের আধার ঘোচানোর প্রত্যয় ছিল মঙ্গল শোভাযাত্রায়, ছিল অসাম্প্রদায়িক চেতনা আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে বের করা মঙ্গল শোভাযাত্রায় তাই তো অনুষঙ্গ রাখা হয় হাতি, বাঘ, ট্যাপা পুতুলের সাথে মৌলবাদের কালো রূপের প্রতিকৃতি। বর্ণিল এই শোভাযাত্রায় অংশ নিয়ে রঙিন উৎসবে মাতে লাখো বাঙালি, বিদেশিরাও বাদ যাননি। বাঙালি চিরন্তন সংস্কৃতি উপভোগ করেছেন প্রাণ ভরে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রঙিন উৎসবে মাতল বাঙালি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। ট্যাপা পুতুল, ফুল পাখি আর রাজা রানীর হরেক রকম মুখোশ যেন মনে করিয়ে দিচ্ছিল আবহমান বাংলার হাজার বছরের সেই ঐতিহ্যের কথা। সূর্যের আলোয় উদ্ভাসিত মুখ যেন বলে দিচ্ছিল জয় হলো বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির। এজন্য নতুন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতির গর্ব আর আনন্দটা ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় হাতি দেশের সমৃদ্ধির প্রতীক, বাঘ ছিল সুন্দরবন রক্ষার প্রতীক, আর কালো অসুর রূপ জানান দিচ্ছিল বাঙালিকে সাম্প্রদায়িকতার বাধা পেরোতে হবে, খোঁচাতে হবে অমঙ্গলের আঁধার। ধর্ম, বর্ণ, গোত্র সেটা প্রধান ব্যাপার। আমরা সবাই বাঙালি, আমরা সবাই একসাথে আছি, আমরা সবাই খুশি। আমাদের এটা একটা প্রাণের উৎসব। আমাদের এই দেশটা দেখা যাচ্ছে সব ধর্মের লোকেরাই এগুলো করছে, উদযাপন করছে। সার্বজনীন একটা শোভাযাত্রায় 1989 সাল থেকে 28 বছর ধরে নববর্ষে মঙ্গলের বার্তা নিয়ে বের হয় চারুকলার এই শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা দেখেছি, বের হয়ে ঘুরি ফিরি, বাচ্চাদের আনন্দ দেই, অনেক ভালো লাগে। ওইখানে মুখোশ দেখা যায় অনেক। সাদা মনে থাকবে, সবাই ভালো মনে থাকবে, দেশের কেউ খারাপ চাইবে না। আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে যে তুলে ধরছে বিশ্বের কাছে, এটাই মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে সেই জঙ্গিবাদের লড়াই ঐক্যবদ্ধ হওয়ার শপথ ঘোষণা করেছে আজকের এই মঙ্গল শোভাযাত্রা এবং নববর্ষের মধ্য দিয়ে। মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান, আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। সকল কালিমা মুছে, সকল গ্লানি ভুলে নতুন বছর শুরু হোক নতুন প্রত্যয়ে, এই প্রত্যাশা এই মঙ্গল শোভাযাত্রা থেকে। আনন্দলোকের এই মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর বাংলাদেশের ঐতিহ্যকে আরও বেশি গৌরবান্বিত করবে, এমনই প্রত্যাশা এখানে আগতদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পুরনো বছরে জঞ্জাল টেনে নিয়ে কি লাভ? তাই তো আগের সব ভুল পেছনে ফেলে এগিয়ে যেতে হবে সমৃদ্ধির পথে, উন্নয়নের অগ্রযাত্রায়। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এসব কথা। পাশাপাশি আশা করেন সফলতার সাথে সমৃদ্ধির পথে এগিয়ে গেলেই মিলবে আনন্দলোক। বাকিটা জানাচ্ছেন শাহালি জয়। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে গণভবনে ছিল উৎসবের আমেজ, সুর, ছন্দ আর তালে মুখর ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। নতুন বছরে নতুন প্রাণের ছন্দে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা আশা করেন নতুন বছর বয়ে আনবে আরও সমৃদ্ধি। সকল জনগণকে এবং আমাদের প্রবাসী বাঙালি যারা, তাদেরকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পুরোনো বছরে সব জঞ্জাল সাফ করে এই নতুন বছরে আমরা এগিয়ে যাব আগামী পথে, যেন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নতুন বছরের মঙ্গল কামনা উঠে আসে সরকার প্রধানের কণ্ঠে। বাংলাদেশের মানুষ আনন্দভাবেই বাস করবে, সুন্দরভাবে বাস করবে, উন্নত জীবনের অধিকারী হবে, সুন্দরভাবে তাদের জীবন চলবে, সেটাই আমার কামনা। শুক্রবার সকাল থেকে শুরু হয় এ আয়োজন, চলে দুপুর পর্যন্ত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মানুষের দুর্দশা লাঘবে জাতীয় ঐক্য গড়ে তোলার শপথ নিয়েছেন খালেদা জিয়া। বলেছেন, এই ঐক্য ভারত থেকে তিস্তার পানি আনবে, হত্যা গুম খুন বন্ধ করবে, রুখবে জঙ্গিবাদ। ভারতের সব চাওয়ার বিপরীতে সাহস করে তিস্তার পানি চাইলে প্রধানমন্ত্রীকে সমর্থন দিত বিএনপি। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বঙ্গাব্দ 1424 বরণে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বর্ষবরণে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নয়াপল্টন কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। 4:45 অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়নে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেন। দেশবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ যেন সত্যিকারে বাংলাদেশের মনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারে। কাজেই সেজন্যই আজকে দেশে উন্নতির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আমরা সকলে আজকে শপথ করি দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং জনগণের কল্যাণ করব। হত্যা, খুন, গুম আর জঙ্গিবাদ রুখতে নেতাকর্মীদের সঙ্গে এক হওয়ার আহ্বান জানান দেশবাসীকেও। দেশ থেকে গুম, খুন, হত্যা, সন্ত্রাসী, জঙ্গি বিদায় করে দেশে প্রতিষ্ঠা করব আমরা শান্তি এবং সুশাসন। তিস্তার পানির হিস্সা চাইতে প্রধানমন্ত্রীকে ভারতের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ রাখার পরামর্শও দেন তিনি। সাহস করে শুধু একটা কথা বলতেই পারতেন, যে বলতে পারতেন, হ্যাঁ এগুলি আমার দেশের মানুষের সঙ্গে আলাপ করে আমরা করব এই চুক্তি এবং এমইউ, কিন্তু আপনারা যদি আমাকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দেন তাহলে আমি এমইউ করতে রাজি আছি, চুক্তি করতে। এতটুকু বললে আমরা সবাই তার পাশে থেকে তাকে সাহস এবং সমর্থন দিতাম। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। শেষে জাসাস শিল্পীদের সঙ্গীত পরিবেশনা উপভোগ করেন বেশ কিছুক্ষণ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, বর্ষবরণের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কট্টরপন্থী ইসলামী দলগুলোর আপত্তি আর পুলিশের নানান বিধিনিষেধের মধ্যে পালিত হলো এবারের বর্ষবরণ। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর কোনো প্রভাব পড়েছিল কিনা বর্ষবরণের অনুষ্ঠানে, এই প্রশ্নের উত্তর জানতে রাজশাহী থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বছরের প্রথম দিন কেমন কাটলো? শুভ সকাল জোহর। আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের নানা রকম বিধিনিষেধের পরেও বর্ষবরণ হয়েছে। বাঙালির প্রাণের যে উৎসব, সেটিকে ঘিরে কিন্তু মানুষের উৎসাহের কমতি ছিল না। কিন্তু যেহেতু নানা রকম বিধিনিষেধ ছিল, সে কারণে কিন্তু মানুষ যেভাবে প্রতি বছর এই উৎসবটি পালন করে, সেটি কিন্তু এবার তেমনটি হয়নি। আমরা এই নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন উদীচী রাজশাহী সভাপতি অধ্যক্ষ আলমগীর মালেক। জনাব আলমগীর মালেক, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, নববর্ষের শুভেচ্ছা। শুরুতে যে বিষয়টি জানতে চাই যে এবারে নববর্ষটি কেমন গেল? আসলে এই যে পহেলা বৈশাখ বা চৈত্র সংক্রান্তি
বসন্ত উৎসব, পৌষ উৎসব, এগুলো তো বাঙালির নিজস্ব উৎসব। এগুলো ধর্ম, বর্ণ, এমনকি অনেক সময় শ্রেণীর ঊর্ধ্বে উঠে সকল বাঙালির উৎসবে পরিণত হয়। সুতরাং কোনো ভয়ভীতি দেখিয়ে, আক্রমণ করে, রক্তচক্ষু প্রদর্শন করে এই উৎসবগুলোকে বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, বাঙালিকে এই উৎসবগুলো পালন থেকে দমিয়ে রাখা যাবে না। স্বাভাবিকভাবেই এবার ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী যে নানা ভয়ভীতি দেখিয়েছে দেশের বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখ উদযাপনের বিরুদ্ধে, বাঙালি সেটিকে উপেক্ষা করেছে এবং রীতিমতো উৎসব পালন করবার জন্যে তারা মানের পানির মতো বের হয়েছে। যদিও নিরাপত্তার নামে সরকার থেকে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিছু রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। অনেকেই মনে করছেন যে এটি হয়তো মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীকে প্রকারান্তে সহায়তা করা হয়েছে। তারপরেও এগুলোকে উপেক্ষা করে বাঙালি তার নিজের মতো করে এই উৎসব উদযাপন করেছে, পালন করেছে। তো আমরা জানি যে বাঙালির এই উৎসব, তার এই সাংস্কৃতিক যে আবেদন, এটিকে প্রতিহত করা কখনোই সম্ভব হয়নি। আমি একটু বিষয় জানতে চাই, আপনি যেমন বলছিলেন যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এর ফলে মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েছিল কিনা? না, মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি, এটি কখনোই পড়ে না। আমরা পাকিস্তানি স্বৈর শাসনের আমলেও দেখেছি তারা নানাভাবে বাঙালির এই উৎসবগুলোকে বন্ধ করবার জন্যে নানা পদক্ষেপ তারা নিয়েছে, নানা কালাকানুন জারি করেছে, কিন্তু কখনোই সেটি সম্ভব হয়নি। আজকেও সেটি সম্ভব হয় না। সেটি প্রমাণিত হয়েছে গতকালকে সারা দেশে পাড়ায় মহল্লায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দিবসটি উদযাপন করেছে। যদিও রেস্ট্রিকশনের কারণে অনেকেই স্বতঃস্ফূর্ততায় বিঘ্ন ঘটেছে, অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে, তাদেরকে 5টার ভেতরে বাসায় ফিরে যেতে হয়েছে। তারপরেও এখানে কোনো ভাটা লক্ষ্য করা যায়নি। একটি বিষয় যেটি যে এই যে 5টার মধ্যে শেষ করা, কিন্তু এখন যেহেতু 5টার 6:30টার দিকে সূর্য অস্ত যায়, আমরা দেখি যে প্রচুর কর্মসূচি পালন করা হয় নগরী জুড়ে। এবার কিন্তু সেটা দেখলাম না। স্বাভাবিকভাবেই এটি এবার সম্ভব হয়নি, কারণ 5টার সময় অনুষ্ঠান শেষ করতে হলে, বাড়ি ফিরে যেতে হলে সেই অনুষ্ঠানের আয়োজন করতে হবে দুপুর 2টায়। দুপুর 2টায় এই প্রখর রৌদ্রে কখনোই এই একটি অনুষ্ঠানের আয়োজন শুরু করবা সম্ভব হয় না। সেই কারণে অনেকেই কিন্তু এই অনুষ্ঠানগুলো, পয়লা বৈশাখের বিকেলে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোকে বন্ধ করতে বাধ্য হয়েছে। তারা হয়তো পরবর্তী দিনগুলোতে করবে। তো সেখানে কিছু বাধা সৃষ্টি হয়েছেই, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছেই, কিন্তু মানুষের মনের যে স্বতঃস্ফূর্ততা সেখানে কোনো ভাটা পড়েনি। আরেকটি বিষয় যেমনটি আপনারা পয়লা বৈশাখের আগের দিন একটি মানববন্ধন করেছিলেন নগরীতে, যে এই যে উৎসবকে ঘিরে বাধা দেওয়ার যে বিষয়টি ছিল, মানে বিভিন্ন মৌলবাদী চক্রের যে হুমকির বিষয়টি ছিল, সেই মানববন্ধনটি আপনারা করেছেন। সেখান থেকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে মানুষ কোনোভাবেই তাদের সেই যে বাধা দেওয়ার যে বিষয়টি সেটি মানবে না এবং মানুষ নামবে। সেটি কিন্তু কালকে নেমেছে, আপনি দাবি করছেন। তো আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু মানুষজন কিছুটা হয়রানির শিকার হয়েছেন। এটিকে আপনি কীভাবে দেখেন? এটিকে আমি অনেকটা বাড়াবাড়িই মনে করছি, কারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে একটি উৎসব পালন করবার যে প্রবণতা, সেইখানে জোর জবরদস্তি করে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে মানুষ ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়েছেও অনেক জায়গাতে। সরকার বলছে যে নিরাপত্তার কারণে এটি করা হয়েছে, আবার অনেকেই মনে করছেন যে এটি অনেকটা বাড়াবাড়িই হয়েছে এবং প্রকারান্তে এটি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে সহায়তাই করা হয়েছে। তারা যে মানুষকে ঘরের মুখী করছে, বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটিকেই সহায়তা করা হয়েছে, এটি অনেকেই মনে করছেন। একটি বিষয় যে বাঙালির প্রাণের উৎসব এবং সার্বজনীন যে উৎসব, এই উৎসবে এই ধরনের বাধা নিষেধ থাকা উচিত কিনা আপনি কি মনে করেন? না, এটি কখনোই উচিত না। এটি কখনোই উচিত না। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে তার উৎসব পালন করবার সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। এইখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যে স্বতঃস্ফূর্ততায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেইখানে মানুষ ক্ষুব্ধ হয় এবং উৎসব পালনে স্বতঃস্ফূর্ততা বিঘ্নিত হয়। তো এটি যাতে সরকার আগামীতে না করে আমরা সে প্রত্যাশায় রাখবো। ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর মালেক। জহুর বুদ্ধিচি রাজশাহী সভাপতি আলমগীর মালেক যেমনটি বলছিলেন যে বাঙালির প্রাণের যে উৎসব, তাতে মানুষের ঢল নেমেছিল, হয়তো স্বতঃস্ফূর্ততা কিছুটা কম ছিল বিধিনিষেধের কারণে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে গতকাল যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি করা যায়নি, সেহেতু আজকে কিন্তু রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বৈশাখ বরণকে ঘিরে এই কর্মসূচিগুলি কিন্তু আজকে পালন করবে। এই ছিল রাজশাহী থেকে বৈশাখ বরণের পরবর্তী খবর। জহুর, আপনাকে ধন্যবাদ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে গতকাল পহেলা বৈশাখ পালনের খবর জানাচ্ছিলেন এবং আজকের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। বাংলাদেশের পাহাড়ে পাহাড়ে চলছে বৈশাখী উৎসব।
এরই অংশ হিসেবে বান্দরবানে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে 11টি সম্প্রদায়ের মানুষ। বৌদ্ধমূর্তি নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে আসে। পরে সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠিত হয় বুদ্ধ স্নান। বান্দরবান থেকে হ্যাপি মারমার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নতুন বছরে জগতের কল্যাণ প্রত্যাশায় মহাপ্রভু বুদ্ধকে নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর এই আয়োজন। যথাযথ ভাব গাম্ভীর্য ও নববর্ষের আনন্দ নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সাঙ্গু নদী তীরে শেষ হয় এই বর্ণাঢ্য র্যালি। বুদ্ধ স্নান হওয়ার পরপরই আমাদের পানি খেলা শুরু হয়ে যাবে। কালকে থেকে 2 দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বুদ্ধ মূর্তি স্নান করানোর অর্থ হচ্ছে আমরা পুরানো বছরের দুঃখ গ্লানি যত ভুল সবগুলো দূর করে নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করা বা শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধমূর্তিকে স্নানের মধ্য দিয়ে জগৎ ও মনের সকল আবর্জনা এবং গ্লানি দূর করে নতুন বছরকে স্বাগত জানানোই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান রাজগুরু বিহারের অধ্যক্ষ উপয়া জোতথেরো। সকল রকমের আবর্জনা, ময়লা, ভুল ভ্রান্তি ত্যাগ করে আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জীবন গঠন করতে চাই। বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেকটি মানুষের প্রত্যাশা নতুন বছরটি হবে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও কল্যাণময়। সাঙ্গু নদীর তীর থেকে ডমিক প্রমার্মা, হ্যাপি নিউজ 24, বান্দরবান। প্রিয়জনকে এক পলক দেখতে কিংবা সামান্য 2-1টি কথা বলতে পঞ্চগড়ে বসেছিল ভারতীয় বাংলাদেশিদের মিলনমেলা। জেলার অমরখানা সীমান্তে কয়েক কিলোমিটার এলাকায় স্বজনদের দেখার সুযোগ পান হাজার হাজার মানুষ। আদান প্রদান করেন উপহার সামগ্রী। সরকার হায়দারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। থাকেন পাশাপাশি দুটি শহরে, কিন্তু তারপরও দেখা হয় না বছরের পর বছর, কারণ দুই দেশের সীমান্ত। পঞ্চগড়ে এমন হাজারো মানুষের জন্য পহেলা বৈশাখ ছিল আনন্দ অশ্রু ঝরানোর দিন। প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পাবার জন্য সীমান্তের কাঁটাতারের বেড়ার মধ্য দিয়েই বাড়িয়েছেন হাত। 33 বছর পরে বা ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ, ভাই ভাউজানি ভাজিতা ভাজিতি। মা মারা যাওয়ার পরে বড় বা ধরে ইন্ডিয়া আমাদের মিলন বাজারতে 30 বছর পরে দেখা। একটি মাত্র দিনে দেখা হওয়ার সুযোগে অনেকেই দিয়েছেন উপহার, বলেছেন সুখ দুঃখের গল্প। প্রতি বছর এমন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার কিছু আত্মীয় এবং বন্ধু আছে, আমি এই জন্য এই তারকাটার বেড়ার পাশে দেখা করতে আসছি। সরকারের প্রতি আপনার আবেদন, এই মেলা যেন প্রতি বছর এই বহাল রাখে। শুক্রবার সকালেই পঞ্চগড়ের অমরখানা সীমান্তে মানুষের ঢল নামলেও স্বজনদের সাথে দেখা করার অনুমতি মিলে বেলা 11টায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরাবরের মতো এবারও জাতীয় প্রেস ক্লাব নিজস্ব আঙ্গিকে বাংলা নববর্ষ 1424 উদযাপন করেছে। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার সকালে প্রেস ক্লাবে আয়োজন করা হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান, পুতুল নাচ, পুঁথিপাঠের আসর এবং বাউল গান। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। প্রেস ক্লাবের এই বর্ণিল আয়োজনে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
পহেলা বৈশাখে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধন করা হয়েছে শিশুদের নতুন বিনোদন পার্ক ও খাবার দোকানের। টগি ওয়ার্ল্ড নামের এই বিনোদন কেন্দ্রে শিশুদের উপযোগী 15টি গেমস আইটেম ও 43টি রাইডস রয়েছে। এছাড়াও বাবা রাফির নতুন একটি শাখাও উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শেখ আব্দুল আলিম। একই সাথে বাবা রাফির 8ম শাখার উদ্বোধন করা হয়েছে গুলশান 2-এ। নতুন শাখার উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইনগ্রিড রাসোলিনা। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার। এবার নিউজ 24 আন্তর্জাতিক। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো মুহূর্তে সংঘর্ষ শুরু হতে পারে বলে সতর্ক করেছে চীনা। শুক্রবার এই সতর্কবার্তা দেয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বাড়ানো এবং জবাবে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের মার্কিন বিমান বাহিনী রণতরী মোতায়েন আর দুদেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারির প্রেক্ষিতে এই সতর্কবার্তা দেয় ওয়াং ই বলেন, যদি এই দুদেশের মধ্যে যুদ্ধ বাধে তবে কোনো পক্ষই জয়ী হবে না, বরং যারা এই সংঘর্ষকে উস্কে দিচ্ছে তাদেরই চড়া মূল্য দিতে হবে। সম্প্রতি উত্তর কোরিয়ার 6ষ্ঠ পারমাণবিক পরীক্ষার কার্যক্রমে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা এখন চরমে, যা যুদ্ধেও রূপ নিতে পারে বলেও আশঙ্কা চীনের। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক পরমাণু বোমা পরীক্ষা করছে উত্তর কোরিয়া। আর পিয়ংইয়ং বলছে, কোরীয় উপদ্বীপে মার্কিন বিমান বাহিনী রণতরী মোতায়েন যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবেরই প্রকাশ। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আজ আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 8:15টায় স্পোর্টিং গিহনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, আর 1:45টায় রিয়াল সোসিয়াদকে স্বাগত জানাবে বার্সেলোনা। তহিদুল ইসলামের ম্যাচ প্রিভিউ। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে 30 ম্যাচে 22 জয়ে 71 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে গ্যালাক্টিকোরা। শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার থেকে অনেকটাই এগিয়ে বেল রোনালদোরা। নিজেদের সবশেষ লিগ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসে কিছুটা চির ধরলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনালদোর জোড়া গোলে বায়ার্নকে হারিয়ে ছন্দে ফিরেছে জিদানের শিষ্যরা। মৌসুমে বাকি আর মাত্র 8 ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাও নিঃশ্বাস ফেলছে ঘাড়ে, তাই শেষ সময়ে ভুলের সুযোগ নেই গ্যালাক্টিকোদের সামনে। এমন সমীকরণ নিয়ে স্পোর্টিং গিহনের আতিথেয়তা নেবে রিয়াল মাদ্রিদ। দলটির সঙ্গে সবশেষ 15 দেখায় মাত্র একবার হারের স্বাদ পেয়েছিল জিদানের শিষ্যরা। তাই ম্যাচের আগে রিয়াল শিবিরে স্বস্তি থাকলেও সতর্ক থেকে মাঠে নামবেন বেল রোনালদোরা। এদিকে দিনের অপর ম্যাচে ক্যাম্প নুতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। চলতি মৌসুমটা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে কাতালোনিয়া ক্লাবটির। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের উপরে নির্ভর করছে মেসি সুয়ারেজদের শিরোপা ভাগ্য। নিজেদের সবশেষ ম্যাচে অ্যাটলেটিকোর সঙ্গে রিয়াল ড্র করলেও মালাগার কাছে হেরে তাদের সাথে ব্যবধান কমাতে ব্যর্থ হয় বার্সা। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে সবশেষ 2 ম্যাচে জয়ের স্বাদ পায়নি এনরিকের শিষ্যরা। 1 ড্রয়ের সঙ্গী হয়েছে 1 হার। তবে পরিসংখ্যানটা ঝুঁকে বার্সার দিকেই। ক্যাম্প নুতে 28 বার এসে মাত্র 2 বারই জিততে পেরেছে সোসিয়েদাদ। তাই জয় ভিন্ন কিছুই ভাবছেন না বার্সা বস এনরিকে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবারে ফুটবলের খবর। চলছে দল গোছানোর ব্যস্ততা। নতুন ফুটবল মৌসুমে নতুন উদ্যমের সামনে এগিয়ে যেতে দেশীয় ক্রীড়াঙ্গনের অন্যতম বড় ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব, দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ার পরেই যেন নতুন প্রাণ ফিরেছে ক্লাবটি। তাই তো নতুন ফুটবল মৌসুমে ক্লাবকে শিরোপা উপহার দেওয়ার ব্যাপারে প্রত্যয়ী দলের খেলোয়াড়রা।
মাহফুজুল ইসলামের প্রতিবেদন দেখুন বিস্তারিত। চলছে নিবিড় অনুশীলন, দল গোছানোর কাজটিও চলছে একই সাথে। এই মৌসুমে পুরনো 7 খেলোয়াড়কে ধরে রেখেছে ক্লাবটি। দলে আছে এনামুল দেদার, কেষ্টর মতো অভিজ্ঞরা। সেই সঙ্গে দলবদলের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও যুক্ত হবেন বেশ কিছু অভিজ্ঞ ও তরুণ ফুটবলার, যাদের নিয়ে বেশ আশাবাদী দলের খেলোয়াড়রা। আমাদের সব ইয়াং প্লেয়ার, যদিও ইয়াং বলা যাবে না, তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। মোটামুটি অ্যাভারেজ 6 বছর 5 বছর অ্যাভারেজ খেলছে প্রত্যেকটা প্লেয়ার। মনে হয় তারা সবাই যদি আমরা আমাদের বেস্ট দিতে পারি, মনে হয় অসম্ভব কিছুই না। এবার দলটা আরও অনেক ভালো হয়েছে এবং ইয়াং এবং জুনিয়র এবং সিনিয়র কম্বিনেশন করে যে আমাদের যে টিম করা হয়েছে, এই টিমটা খুব ভালো টিম হয়েছে এবং কোচ, অফিসিয়াল এবং সবগুলোই এখন আস্তে আস্তে ডে বাই ডে তারাও বুঝতেছে প্লেয়াররা ইমপ্রুভ করতেছে এবং খেলা ভালো খেলতেছে। এইভাবে যদি তাদেরকে সাপোর্ট দেওয়া যায় আর প্লেয়াররা যদি কন্টিনিউ ভালো করে, তাহলে দেন ভালো একটা রেজাল্ট আমরা অবশ্যই আশা করি। সম্প্রতি দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন মোড়কে সেজেছে ক্লাবটি। তাই নতুন কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ভালো কিছু করার প্রত্যয় তাদের। নিউ প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান দুইজনই খুবই আন্তরিক খেলাধুলার জন্য এবং ফুটবলের এবং ক্রিকেটের জন্য। তারা মাঝে মাঝে মাঠে আসতেছে এবং প্লেয়ারদের সাথে কৌশল বিনিময় করতেছে এবং আমরা কীভাবে ডেভেলপ করতে পারি সেই ব্যাপারে তারা খোঁজখবর রাখতেছে। এই বছর নতুন মানে 2 ট্রেনারও ফরেন, আমাদের কোচও জোসেফ আপুসিও ফরেন। সেহেতু আমার মানে 100% না দেওয়ার কিছু নাই, আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার। গেল মৌসুমে 3য় স্থানে থেকে লিগ শেষ করা ক্লাবটি এবার অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে দল গড়ে চ্যাম্পিয়ন ফাইট দেবে বলে জানান তারা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে সাকিব ও মুস্তাফিজের কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। এবারের আসরে সাকিব কলকাতার সঙ্গে শুরুর ম্যাচ থেকে যোগ দিলেও এখনও রয়েছে মূল একাদশের বাইরে। তবে মুস্তাফিজ হায়দ্রাবাদে যোগ দিয়েই খেলে ফেলেছেন একটি ম্যাচ। যদিও কাটার মাস্টারের এবারের IPL জার্নি খুব একটা ভালো হয়নি। মুম্বাইয়ের বিপক্ষে মাত্র 3 ওভার করেই 34 রান দিয়েছেন সাতক্ষীরার সায়ানাইট। আসরে কলকাতা হায়দ্রাবাদ সমান 3 ম্যাচ খেলে 2টি করে জয় পেয়েছে। রাত 8:30টায় দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক দিল্লি ডেয়ার ডেভিলস স্বাগত জানাবে কিংস 11 পাঞ্জাবকে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, সমুদ্র সীমায় জেগে উঠছে অর্ধশতাধিক নতুন দ্বীপ, তৈরি হচ্ছে অগ্রযাত্রার নতুন সোপান। আজ থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বাস বন্ধ, ভাড়া নেওয়া হবে BRT এর নির্ধারিত চার্ট অনুযায়ী। পাহাড়ি ঢলের বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হাওড় অঞ্চলের কৃষকেরা, দেখা দিয়েছে গোখাদ্যের সংকট, এখনো পৌঁছয়নি সরকারি কোনো সহায়তা। বৈশাখীর রঙে রঙিন বান্দরবান, পাহাড়ে পাহাড়ে চলছে বর্ষবরণ উৎসব, আনন্দের বন্যায় ভাসছে 11 সম্প্রদায়ের মানুষ। এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা, যুদ্ধ হলে কেউই জিতবে না, সতর্ক চীনের। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।